শেরপুর ও ময়মনসিংহে বাড়ছে বানের পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তীব্র জলাবদ্ধতার কবলে নোয়াখালী। পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতি 14,500 কোটি টাকা, প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতা না থাকায় বন্যা নিয়ন্ত্রণ ব্যাহত। চট্টগ্রামে 2টি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি, বাণিজ্যিক জাহাজ দিয়ে চলবে জ্বালানি পরিবহন। আইন সংস্কার সহ পুলিশকে জনবান্ধব করতে সুপারিশ করা হবে বললেন কমিশন প্রধান, কারিগরি সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা, দেবী বরণের প্রস্তুতি নিচ্ছেন প্রতিমা শিল্পীরা, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব আমেজ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংকট দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির। এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতার। প্রশাসন বলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নকলা উপজেলার লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির সংকট। গরু বাছুর না খায় মরতেছে, ছাগল বকরি মরে যেতেছে। আমরা হনা কোনো খাওয়া খাদ্য নাই, বাড়ি ঘর সাইরা রুটে গাড়ে মানে পানির মধ্যে ভাগ পারতেছি। আমরা দারুণ কষ্ট, খাওয়া নাই, খাওয়ার অসুবিধা কিছু নাই গরমকালে। নিম্নাঞ্চলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ভেসে গেছে পুকুরের মাছ। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। এদিকে ত্রাণ কার্যক্রম শুরু করতে বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করেছে বিমান বাহিনী। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধবাওড়া উপজেলা। পানিবন্দী অন্তত 60 লাখ মানুষ। চরম দুর্ভোগে বন্যা কবলিত বাসিন্দারা। গরু পানির মধ্যে বান্ধা, আমরা খুব সমস্যায় দেখা গেছে যে আমরা এই চলাফেরা করতে অসুবিধা। এই যে আমি বাড়ির থেকে এইরকম বুক পানি ভেঙে আসছি, রাস্তাঘাটের পানি রাস্তা তলায় রয়েছে। কাপড় চোপড় ভিজাইয়া আমরা তো রান্না বাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এখানে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য, শুকনা খাবারও খুব কম, চাহিদা অনেক, তো আমি পাইলামই না। বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি, সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়। এদিকে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। অনেক খারাপ পরিস্থিতি আমাদের সবার, হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতে পানি হাঁটু সমান। আজকেও কষ্ট, আজকে যে পাও জুতা রাখছি উপরে, সবসময় পা ভিজা রাখছি পানির মধ্যে, পানি ঘা হয়ে গেছে, পা চুলকে যাচ্ছে, পা সবসময় কত রাখবে ভাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানায় বিভাগীয় কমিশনার। প্রায় 58টা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছি। তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে। কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। নোয়াখালীতে টানা 2 দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। পানি কমলে আবার বৃষ্টি হইয়া পানি বাড়ি যায়, তখন আমরা চলতে মনে অনেক কষ্ট হইতেছে। খানা লওয়ার কষ্ট, কাম কাজ করতে পারি না, কিছু করতে পারতেছি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। উজানের ঢল আর ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও দোবাউড়ায় আবারও বাড়ছে পানি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? ময়মনসিংহের হালুয়াঘাট, ধুবাউড়া উপজেলা ছাড়াও নতুন করে ফুলপুর উপজেলার 15টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে বন্যার পানিতে। অর্থাৎ দুপুর থেকে সেই ফুলপুর উপজেলায় বন্যার পানি ঢুকতে শুরু করে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং তারা বলছেন যে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে তাদের যে কার্যক্রম
কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন, সেই বিষয়ে কিন্তু বলছিলেন। অর্থাৎ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 3 উপজেলায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় তারা আছেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 1,500-এর অধিক মানুষকে নেওয়া হয়েছে এবং গবাদি পশু কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইতিমধ্যেই 3 উপজেলায় 30 লক্ষ মেট্রিক টন চাল এবং 3 লাখ টাকা কিন্তু নগদ সহায়তা করেছেন। এবং আজকে দুপুর থেকে আমরা দেখেছি বিভাগীয় কমিশনার অসহায় মানুষের মাঝে সেই ত্রাণ সামগ্রী উদ্বোধন করেছেন এবং এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু, এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের পক্ষ থেকেও কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে অর্থাৎ যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে সহায়তা প্রদান করা হচ্ছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু হালুয়াঘাট, ধুমারো উপজেলায় পরিদর্শন করে বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করে তাদের যেন আর্থিকভাবে সরকার সহযোগিতা করে সেই বিষয়টি কিন্তু তিনি দাবি জানিয়েছেন। এবং আমরা দেখেছি বিশেষ করে যারা কৃষক অর্থাৎ এই 3 উপজেলায় কিন্তু কৃষি কাজ করেই কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন এবং তাদের যে জমি, আবাদি জমি, সেটি কিন্তু পানির নিচে নিমজ্জিত থাকার কারণে তারা একেবারেই হতাশা হয়ে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের কৃষি জমি এবং মাছ চাষ করেই কিন্তু তারা দিনাতি পাট করতেন এবং তাদের আয়ের উৎস ছিল কৃষি এবং মাছ চাষ। সেটি কিন্তু তারা এই বন্যায় কিন্তু সব ভেসে গেছে এবং কৃষকের যে কৃষি জমি রয়েছে সেটি কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা কিন্তু কৃষকরা করছেন। এবং এই বিষয়টি নিয়ে কৃষি বিভাগ তারা কিন্তু কতজন কৃষক কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সংখ্যা কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন এবং সরকারকে অবহিত করে কৃষকদের জন্য কিছু করা যায় কিনা সেই কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের 3 উপজেলায় বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। এদিকে ভারী বর্ষণে কুড়িগ্রাম শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জলাবদ্ধতার কারণ কি আর এ নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, আমাদের জানাবেন। নেন্সি, আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রামে কিন্তু গত 24 ঘন্টায় 168 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু কুড়িগ্রাম পৌর শহরের আসলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়, পিটিআই সহ বিভিন্ন অফিস চত্বরে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই পাড়া এলাকায়। এখানে কিন্তু গত 2 দিনের আসলে ভারী বর্ষণের ফলে কিন্তু এখানকার ঘরে পর্যন্ত পানি রয়েছে। তারা আসলে 2-3 দিন ধরে এই পানিতে আসলে বসবাস করছে এবং চলাচলও পানির মধ্যেই চলাচল করছে। এছাড়াও পৌরবাসী বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা সেটি কিন্তু বেহাল দশা, যার ফলে কিন্তু এখানকার যে 2 দিন বৃষ্টি হলেই কিন্তু শহরের বিভিন্ন এলাকা সহ কিন্তু শহরের বিভিন্ন যে অফিস আদালত রয়েছে সেই এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়ে এখানকার যে পৌর শহরের যারা বাসিন্দা রয়েছে এসব বাসিন্দারা। এছাড়াও কিন্তু আবহাওয়া অফিস বলছেন যে আগামী কিন্তু 9 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলেছেন যে ব্রহ্মপুত্র নদের পানি আগামী আরো কয়েকদিন আসলে বৃদ্ধি পেতে পারে। পানি বৃদ্ধি পেলেও কিন্তু বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি এই মুহূর্তে একজন কথা বলতে চাই, পৌর শহরের যে বাসিন্দা রয়েছেন ওনার কাছে, আসলে উনি ওনার বাসাও 2-3 দিন ধরে পানি। একটু বলবেন যে আসলে কেন পানি আপনার বাসায়, কেন পানিটা, কি অবস্থা, কি কারণে? এখানে আমাদের বসবাস 300-400 লোকের ঘর বাড়ি। এই বাড়িগুলান সম্পূর্ণ বাড়ির ভেতরে পানি, ঘরের ভিতরেও পানি। তারপরেও একটা পাকা ড্রেন ছিল, এই ড্রেনটা পাড়াগাছ তুলিয়ে মানে ড্রেন বন্ধ করে দিছে। দেওয়ার ফলে তখন থাকিয়ে আমরা অভিযোগ করি চেয়ারম্যান মেম্বারের কাছে, তারা কয় খালি আশ্বাস দেয়, কয় ভোট হলে আর তাদের পাত্তা পাওয়া যায় না। এখন আমাদের এই যে পিটিআই পাড়া কলেজ মোড়ের সঙ্গে এই এলাকাটা, এই এলাকার বিশাল একটা ড্রেন ছিল।
সেটা পাড়াগার দিয়ে ভাঙিয়ে পাড়াগার তুলছে আর বলছিল যে আমরা সাইড দিয়ে ড্রেন করে দেব। আজ পর্যন্ত কোনো ড্রেন হয় নাই। এই পরিবারগুলোর কি অবস্থা। ধন্যবাদ আপনাকে নেন্সি। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, কুড়িগ্রামে যে ড্রেনেজ ব্যবস্থা পৌর শহরের এটি কিন্তু আসলে বেহাল দশা, যার কারণে কিন্তু কুড়িগ্রামে একটু ভারী বর্ষণ হলেই কিন্তু পৌরবাসী জলাবদ্ধতায় পড়ে এবং অনেক দুর্ভোগে আসলে তাদের দিন চলে। এই ছিল আসলে জলাবদ্ধতার সর্বশেষ খবর। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা। দেশের পূর্বাঞ্চলে হয়ে যাওয়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 14,421 কোটি টাকা। সিপিডির গবেষণায় উঠে আসা তথ্যের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে সামনে বাড়তে পারে এমন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ ও ব্যাপ্তি। এই জন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে। কায়েস রাহাতের প্রতিবেদন। সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত হয়েছিল বেশ কয়েকটি জেলা। এ নিয়ে করা সিপিডির গবেষণায় দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা, ডলারে যা 1.20 বিলিয়ন, অর্থাৎ চলতি বছরের জিডিপির প্রায় 0.29%। জলবায়ুর পরিবর্তন, নদী দখল, নদীর নাব্যতা কমে যাওয়া, উজানের ঢল ইত্যাদি কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন বাড়াতে হবে প্রস্তুতি, বাঁধের উচ্চতা বাড়ানো, সরকারের সাথে এনজিওর সমন্বয় বাড়ানো এবং একই সাথে সচেতনতা বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দিল সিপিডি। আমাদের কৃষি এবং বনায়ন যে খাত, তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35% বেশি, প্রায় 36%। সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং বনায়ন খাত। এসব খাতে পুনর্বাসনের জন্য সরকারকে নতুনভাবে ভাবার পরামর্শ তাদের। আমরা যখন বিশেষজ্ঞ মহলের সাথে কথা বলেছি, অনেক ক্ষেত্রেই ওনারা সাজেস্ট করেছেন যে হয়তো এই মাটির বাঁধের পরিবর্তে কিছু হায়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিসগুলো তৈরি করা যায় কিনা, যাতে করে তাদের স্থায়িত্ব এবং তাদের যে এফেক্টিভনেস দুটোই বাড়ে। এদিকে অবকাঠামো খাতে রাস্তা এবং সেতুর ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান জানায় সিপিডি। দীর্ঘমেয়াদে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আরো কিছু আমাদের পুরো দেশব্যাপী হয়তো ঝুঁকি পর্যালোচনার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যখন আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্ল্যানিং করি সেইটাও। প্রাকৃতিক কারণেই হোক অথবা মানবসৃষ্ট কারণে, এবারের বন্যা ছিল প্রকৃতিগতভাবে ভিন্ন এবং সেই সঙ্গে নতুন কিছু অঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা সতর্কীকরণ পূর্ব প্রস্তুতির জন্য পার্শ্ববর্তী দেশের সাথে তথ্য বিনিময় সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। পানি ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশ সহযোগিতা না করায় বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বাঁধগুলো মেরামত না করার কারণেও বন্যা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। রোববার সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের জলবায়ু বিষয়ক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে ফসলের বীজ সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন, প্রাকৃতিক দুর্যোগে নারী ও মাতৃস্বাস্থ্যে বিশেষ অবদান রাখা 5 নারী সংগঠককে সম্মাননা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকারের পরিকল্পনায় প্রান্তিক মানুষের উদ্যোগ স্থান পায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ দেন তিনি। এই যে ছোট ছোট সমস্যাগুলো, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতই পরিচালিত হয়নি। আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে, অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা, সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোনো না কোনোভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া, যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রক্ষার ক্ষেত্রে নিয়মে পরিণত না হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকায় আকস্মিক বন্যা মোকাবেলা ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি।
নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। পুরনো বাঁধগুলো নিয়মিত সংস্কার করে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলছেন পরিবেশ উপদেষ্টা। সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 5 দিনের ব্যবধানে চট্টগ্রামে শিপিং কর্পোরেশনের 2টি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। রোববার সকালে চট্টগ্রামের শিপিং কর্পোরেশন কার্যালয়ের সংস্থাটির কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন। শিপিং কর্পোরেশনের 2টি অয়েল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার থেকে বাণিজ্যিক জাহাজের মাধ্যমে জ্বালানি তেল পরিবহন করবে বিএসসি। গেল শুক্রবার মধ্যরাতে নগরীর পতেঙ্গা এলাকায় উত্তাল সাগরে ভাসমান এমটি বাংলার সৌরভ নামের অয়েল ট্যাঙ্কারের লাগা আগুনে একজনের মৃত্যু হয়। এর 4 দিন আগে গেল 30 সেপ্টেম্বর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে আরেক জাহাজে বিস্ফোরণে নিহত হয় 3 জন। মন্ত্রণালয়ে অনেক প্রজেক্ট আছে, যেটা আমি বহু প্রশ্ন উঠিয়েছি, অনেক প্রশ্ন উঠিয়েছে যে এই প্রজেক্টটা কেন হচ্ছে, ওয়াই। এখন প্রজেক্ট প্রায় শেষের মধ্যে, এগুলি যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয়, তাহলে ইট ইজ এ টোটাল ওয়েস্টেজ। তা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর, ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কি। এখন যেটা হয়ে গেছে ভাই, সেটা তো দুদক আছে, আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি। জুলাই আগস্ট অভ্যুত্থানে এখন পর্যন্ত 105 শিশু শহীদ হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান প্রতিটি শহীদ পরিবারকে 50,000 টাকা সহায়তা দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় 1,20,00,000 মানুষ সুবিধা ভোগ করছে। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে সুবিধাভোগী অন্তর্ভুক্তিতে 43% ত্রুটি আছে। শিগগিরই তালিকা পর্যালোচনা করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। প্রতিটি মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরে ডে কেয়ার সিস্টেম চালু করা হবে। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হচ্ছে। আহত শিক্ষার্থী জনতার মধ্যে যারা নড়াচড়া কম করতে পারছেন তাদের জন্য মোবাইল ভ্যান দিয়ে বাড়ির দোরগোড়ায় সেবা প্রদানের কার্যক্রম চলমান করা হচ্ছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন শামসুজ্জামান আউয়াল। অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন হওয়ায় সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদায়ন সবকিছুতেই আউয়ালই ছিলেন শেষ কথা। ঠিকাদারি আর জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত হলেও রাজশাহী চেম্বারের কোটায় হয়েছিলেন FBCCI পরিচালক। টাকা কমাতে জমি দখল ও পুকুর ভরাট করে বিক্রি সবই করেছেন গেল 15 বছরে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী সিটি কর্পোরেশনের ঠিকাদার হিসেবে আবির্ভাব ঘটে শামসুজ্জামান আওয়ালের। অন্য ঠিকাদারদের কাজ কিনে নিয়ে পেশা শুরু করেন। 2008 সালে AHM খায়রুজ্জামান লিটন মেয়র হলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছিলেন ঠিকাদারি কাজের একক নিয়ন্ত্রক। নগর ভবনের পাশে দারুচিনি প্লাজা, সোনাদিঘি এলাকায় বৈশাখী মার্কেটের কাজ নিজের নামে নেন আওয়াল। তবে দুটি মার্কেটের নির্মাণ 15 বছরেও শেষ করেননি। ঠিকাদারি ব্যবসার আড়ালে অন্যের জমি দখল, জোর করে লিখে নেয়ার একাধিক অভিযোগ আছে আওয়ালের বিরুদ্ধে। আওয়াল ম্যানেজার ফোন করে বলে, ইমরান বলে যে আমাদেরকে অর্ধেক জমি না দিলে আপনার NOC হবে না। তারপরে RDA কর্তৃপক্ষ আমাকে জানায় যে সিটি কর্পোরেশন ওখানে কবরস্থান এবং ঈদগাহ তৈরি করবে। শুধু জমি দখল নয়, পুকুর ভরাট করে জমি বিক্রি, কখনো অন্যের হয়ে পুকুর ভরাট, এক আতঙ্কের নাম ছিলেন শামসুজ্জামান আওয়াল। জি, এটা পুকুর ছিল, জি আমরা ওখানে ব্যবহার করতে পুকুর ছিলাম। আমি লিখে লোকজন সব ভর্তি করেছে। এখানে বিল্ডিং হবে, মেয়রেরা চাইছে বিল্ডিং করবে। এখন আমরা শুনেছি রাতারাতি ভরাট করেছে, দিনেও ভরাট করেনি, রাতারাতি।
ইসলামী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মূল হোতা নাবিল গ্রুপকে সম্পত্তি বন্ধক ছাড়াই বিপুল পরিমাণ ঋণ পেতে নিবদ্ধে সহায়তা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন। অভিযোগ আছে ওই অর্থের একটি অংশ লিটন আওয়ালের পকেটেও গেছে। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ, জমি কেনাবেচা, পুকুর ভরাট করে বিক্রি, ব্যাংক থেকে ঋণ পেতে সহযোগিতা করা আওয়াল এখন বড় ব্যবসায়ী নেতা। কেউ জানেন না তার কি ব্যবসা। আমি যতটুকু জানি যে উনি ঠিকাদারি ব্যবসা করতেন আর কি, ঠিকাদারি। তাছাড়া এমনি একদম ক্লোজলি ওনার সাথে বসে ওনাকে জিজ্ঞাসা করা যে কি ব্যবসা করেন বা আমি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা, এই ধরনের কিছু আমার সুযোগ হয়নি। সে মাছের ঘেরের ব্যবসা করতেন এবং এখানে যে সমস্ত ডেভেলপার তার মধ্যেও তিনি একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে দারুচিনি প্লাজা। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের অন্য নেতাদের মতো আত্মগোপনে আছেন দলটির রাজশাহী মহানগর কমিটির সাবেক কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 150 বছরের পুরনো আইন সংস্কার সহ পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজনীয় সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। নির্ধারিত সময়ে প্রস্তাবনা দেওয়ার আশাও জানান তিনি। রোববার দুপুরে সচিবালয়ের সংস্কার কমিশনের সদস্যদের নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন কমিশন চেয়ারম্যান। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশের আধুনিকায়ন জরুরি। তাদের মুখ্য উদ্দেশ্য যেন হয় জনগণকে সেবা দেয়া। এই জন্য প্রয়োজনে ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের মতামত চাওয়া হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ সংস্কার কমিশনকে তাদের চাহিদা অনুযায়ী সব ধরনের সহায়তা দেবে মন্ত্রণালয়। আমরা কিছু সুপারিশ করব যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে, সেখানে এটা আধুনিকরণ করা উচিত। আমরা কিছু কিছু ধারা বলে দেবো যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা হচ্ছে এবং আমরা মনে হয় পরিবর্তন করা দরকার। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো। উনি যেটা চাবে তাইটা দিব। হ্যাঁ, সব কিছু দিব, অবশ্যই দিব। অচল অবস্থা কাটিয়ে 3 মাস পর খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। শিক্ষকদের পেনশন স্কিম বাতিল ও বৈষম্য বিরোধী আন্দোলনে 1 জুলাই থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। স্বৈর শাসন অবসানের পর মুক্ত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরে খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ক্লাস শুরুর 2 দিন আগে থেকেই হলে বৈধ শিক্ষার্থীদের মাঝে সিট বরাদ্দ শুরু হয়েছে। 7 বছর পর আবাসিক হলে সিট বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। তারা যদি ইউনিভার্সিটিতে সুষ্ঠুভাবে লেখাপড়া চালিয়ে একাডেমিক ইনস্টিটিউশনের হিসেবে দায়িত্ব পালন করে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করতে পারে এবং তাদের পার্লামেন্টে যদি আপনার যোগ্য পার্লামেন্টেরিয়ানের অভাব না হয় ইউকে পার্লামেন্ট বা ইউএস কংগ্রেসে, তাহলে আমরা কেন এটাকে নেতা তৈরির ফ্যাক্টরি বানাবো? আমরা এটাকে যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা তৈরি করতে চাই। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কৈলাস থেকে দেবী দুর্গা আসবেন ধরণীতে। তাকে বরণে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার প্রতিমা শিল্পীরা। তাদের নিপুণ হাতে চলছে দেবীকে রূপ দেওয়ার কাজ। কাঠামো তৈরির পর তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন দেবী দুর্গাকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের প্রতিবেদন। আর মাত্র কয়েকদিন পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কুষ্টিয়ায় দেবী দুর্গাকে বরণ করতে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। প্রতিটি প্রতিমাকে রংতুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। শেষ সময়ে এসে যেন দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। মাটির কাজ শেষ করলাম, করে এই যে রঙের কাজ করছি,
দুটার কাজ শেষ হয়ে গেছে আর এখন এই একটাই আছে। অনেক ছোটবেলা থেকে কাজ করে আসছি, দেখে আসছি বাপ কাকারা করছে। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, আর সমাপ্তি হবে 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। তবে এবারে দেবীর আগমন ও বিদায় অশুভ বার্তা বহন করছে, তাই দেবীর তুষ্টি অর্জনে অধীর অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। এবার মার আগমনটা আর তার গমন দুটাই শুভ না। আশায় আছি যে আমাদের দেশের এই অস্থিতি পরিবেশ কাটিয়ে আমরা প্রতিবার বরাবর যেভাবেই পূজাটা আমরা উৎসবটা পালন করে আসি, এবারও সেভাবে করতে পারবো। সপ্তমী এবং অষ্টমী এবং নবমী এই 3টা পূজায় পড়েছে মানে ভোর রাত্রে, এবং সকাল 7টা থেকে 8টার মধ্যে পূজাগুলো শেষ হয়ে যাবে। এবছর কুষ্টিয়ায় 230টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তুষ্ট আয়োজকরা। আইন শৃঙ্খলা ভালো আছে, এখন পর্যন্ত কোনো অঘটন ঘটনা ঘটেনি। আশা করি আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে শারদীয় দুর্গোৎসব এবারে আমরা উদযাপন করতে পারবো। আর পুলিশ বলছে শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। প্রতি 7টা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা আমাদের মোবাইল পার্টি থাকবে। আমাদের ডিবি পুলিশ রেগুলার ডিউটি করবে এবং ডিএসপি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। পূজাটা কিভাবে নির্বিঘ্ন করা যায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা অ্যালার্ট রয়েছি। প্রত্যেক বছরের ন্যায় এবারও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় উৎসব মুখর হবে দুর্গা উৎসব, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মুন্সিগঞ্জের মজিদপুর দয়হাটের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। রোববার সকাল 10:15টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা অংশগ্রহণ করে। গেল শুক্রবার রাত 3:15টায় রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরুদ্দোজা চৌধুরী। ঠাকুরগাঁয়ে পুকুরে ডুবে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত শিশু রাফিয়া এবং সাফা সম্পর্কে চাচাতো ভাই বোন। সকাল থেকে নিখোঁজ রাফিয়া ও সাফাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডমিনোজ পিৎজা সিলেটে তাদের 35তম রেস্টুরেন্ট চালু করেছে। বৃহস্পতিবার সিলেটের গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে শাখাটি উদ্বোধন করা হয়। এ সময় ডমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন SOS চিলড্রেন্স ভিলেজের ছাত্রছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। ডমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, ডমিনোজ পিৎজা গেল 5.5 বছরে দেশের সবচেয়ে দ্রুততার সাথে বড় হওয়া ফুড ব্র্যান্ড। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নেটওয়ার্ক প্রসারিত করা হচ্ছে। নামছে তাপমাত্রা, ঠাকুরগাঁয়ের প্রকৃতি দিচ্ছে সে বার্তা। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্য। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় দেখা মেলে স্নিগ্ধ শিশির কণার। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই জেলায় পড়তে শুরু করেছে আগাম ঠান্ডা। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। ধানের পাতা ও ঘাসের ডগায় জমে আছে শিশির বিন্দু। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্যের আলো। এমন চিত্র উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের। দেশ জুড়ে শীত আসার আগেই এই জেলায় সব আয়োজন নিয়ে হাজির শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা আর পড়তে থাকে কুয়াশা। সবুজ ঘাস ও গাছের পাতায় জমতে থাকে স্নিগ্ধ শিশির কণা। গেল কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত শীতের এই আগমনী চিত্র চোখে পড়ে। সারাদিন গরম অনুভূত হলেও রাতে ঘুমাতে হচ্ছে গরম কাপড় মুড়ে। অন্যদিকে কৃষকরাও ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ধান ঘরে তুলতে।
আগাম শীতে ধানের মধ্যে শীত জমে আছে আর আগাম শীত দেওয়া আছে এই জন্যই আনন্দিত। আগাম শীত মানে আমাদের গ্রামের মানুষদের একটা আনন্দ। আর শীতের লাভার কারণে দিনে হচ্ছে গরম করে, রাতে প্রচুর ঠান্ডা করে। সন্ধ্যার পর তাপমাত্রাটা অনেক কমে যায় এবং রাত যত গভীর হয় তত ঠান্ডা অনুভূত হয় এবং সকালের দিকে প্রচন্ড কুয়াশা দেখা যায়। প্রতিবার দেশের অন্য জেলার চেয়ে ঠাকুরগাঁয়ে বেশি অনুভূত হয় শীতের তীব্রতা। এবার শীত মোকাবিলায় জেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানায় জেলা প্রশাসক। আগাম চিঠি পাঠানো হয়েছে ত্রাণ মন্ত্রণালয়েও। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।